হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে সারফেস এনার্জি অর্থাৎ পৃষ্ঠশক্তি সম্পর্কে বুঝবো। ঠিক আছে, তো পৃষ্ঠশক্তি কী জিনিস সেটা আজকে আমরা জানবো। দেখো, আমরা যদি একটা লিকুইড নিই, ধরুন একটা কন্টেনারের মধ্যে একটা লিকুইড আছে। ঠিক আছে, তো লিকুইডের দেখো যেমন ভেতরে লিকুইডের অভ্যন্তরের অণুগুলো আছে, তেমন সারফেসে অর্থাৎ মুক্ততলের উপরে অণু আছে। আচ্ছা, অভ্যন্তরীণ অণুগুলি দেখো কীরকম একটা বল দ্বারা আকর্ষিত থাকে। দেখো, অভ্যন্তরীণ অণুগুলি তার চারপাশের অণুগুলির দ্বারা কী হচ্ছে আকৃষ্ট থাকে, মানে আকর্ষণ বল দ্বারা এরকম আবদ্ধ থাকে। তাহলে এই অণুগুলি দেখো চারিদিকে আদার্স অণুগুলি কী হচ্ছে আকর্ষণ বল প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে ফলে কী হবে, এর উপরে মোট লব্ধি বল কী হবে, জিরো হবে। চারিদিক থেকে এরকমভাবে বল প্রয়োগ করে কি মোট লব্ধি বল যেটা হবে, অর্থাৎ লব্ধি বল এখানে যেটা হবে এর উপরে জিরো হবে। প্রত্যেকটা অণুর ক্ষেত্রে সেম হবে, অভ্যন্তরীণ অণুগুলির ক্ষেত্রে অর্থাৎ তরলের অভ্যন্তরীণ অণুগুলির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে। আমি একটা অণু এঁকে দেখিয়েছি। তো এবার দেখো, তুমি যদি সারফেসে গিয়ে দেখো অর্থাৎ মুক্ততলের উপরে দেখো, সেই অণুগুলির উপরে দেখো কিন্তু মোট বল জিরো হবে না। দেখো এই উপরের সারফেসে এখানে কি অন্যান্য বল কাজ করছে, যেন বাইরের মধ্যে যে অণুগুলি আছে সেই অণুগুলি একটা বল প্রয়োগ করছে। ঠিক আছে, আর ভেতরে কিন্তু অন্য একটা বল কাজ করছে। ভেতরে নিজেদের অণুগুলির মধ্যে বল কাজ করছে না, এই অণুর উপরে আদার্স যে ভেতরে যে অণুগুলি আছে তারা বল প্রয়োগ করবে। ঠিক আছে, কিন্তু উপরের দিকে একটা অন্যরকম বল থাকবে, অর্থাৎ নেট ফোর্স কিন্তু নিচের দিকে হবে। উপরের দিকের বলের থেকে নিচের দিকের বল বেশি হবে, কারণ উপরের দিকে বাইরের অণুগুলির মধ্যে আর এর মধ্যে যে আকর্ষণ বল তার থেকে কী হবে, নিজেদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি হবে। তো এর ফলে কী হবে, এই অণুটার কি যে নিচের দিকে একটা লব্ধি বল থাকবে। সারফেসের যে অণুগুলি থাকবে, আমি একটা মানে মুক্ততলের উপরে একটা অণু এঁকেছি, এরকম একাধিক অণু আছে। তো সেই অণুগুলির মধ্যে কী হচ্ছে, একটা নেট ফল কী হচ্ছে, একটা নিচের দিকে একটা নেট ফোর্স কাজ করবে, অর্থাৎ লব্ধি বল একটা নিচের দিকে কাজ করবে। তাহলে এটা কি অভ্যন্তরীণ অণুগুলির ক্ষেত্রে হচ্ছে না, তাহলে উপরের সারফেসের অণুগুলির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। তাহলে এর উপরে একটা যদি মোট একটা লব্ধি বল যদি নিচের দিকে কাজ করে, তাহলে কী হবে, অণুটা কী হবে, নিচে আসবে এবং এর স্থান পূরণ করার জন্য নিচ থেকে কী অণু উপরে যাবে, তাই তো। আচ্ছা, নিচ থেকে অণু কী করে উপরে যাবে, দেখো এখানে এই অণুর উপরে মোট লব্ধি বল জিরো, তাহলে এখান থেকে এই অণুর উপরে একটা এক্সট্রা কোনো বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করে কী হবে, কার্য করতে হবে এখানে নিয়ে আসতে। তাহলে অর্থাৎ কি না, এর মধ্যে একটা এনার্জি দিতে হবে, বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে, তবেই কিনা এই অণুটা উপরে যাবে। হ্যাঁ কিনা, কার্য করা মানে কি শক্তি দেওয়া, তাহলে বাহ্যিক কোনো একটা শক্তি প্রয়োগ করে একে উপরে নিয়ে যেতে হবে। তাহলে এই অণুটা ধরো না কোনোভাবে একটা বাইরে থেকে শক্তি গ্রহণ করে উপরে দিয়ে গেল, তাহলে অভ্যন্তরীণ থাকাকালীন এর যে শক্তি ছিল এর এখান থেকে উপরে সারফেসে যেতে তাহলে এক্সট্রা পরিমাণ শক্তি নিতে হলো, বাইরে থেকে নিয়ে উপরে যেতে হলো। তাহলে আমরা বলতে পারি মুক্ততলের উপরে যেসব অণুগুলি থাকে তাদের শক্তি নিশ্চয়ই অভ্যন্তরীণ অণুগুলির থেকে বেশি। তাহলে এই যে এক্সেসিভ শক্তি থাকে ওদের মধ্যে এক্সট্রা যে শক্তি থাকে সেটাই হলো কিন্তু পৃষ্ঠশক্তি, সেটাই হলো কি পৃষ্ঠশক্তি। উপরে অণুগুলি সম্মিলিত যে শক্তি আছে, উপরে অণুগুলি যত আছে তাদের যে এক্সেসিভ শক্তি আছে নিচের থেকে, তাহলে সেই শক্তিটাই হবে কিন্তু পৃষ্ঠশক্তি। বোঝা গেল। তাহলে পৃষ্ঠতল যত বড় হবে, তাহলে দেখো পৃষ্ঠতল যত বড় হবে তার মধ্যে বেশি সংখ্যক অণু অবস্থান করবে, ফলে কী হবে, পৃষ্ঠশক্তি আরও বেশি হবে, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে পৃষ্ঠতল যত বেশি হবে তার পৃষ্ঠশক্তি, সেই তরলের পৃষ্ঠশক্তি তত কী হয়, পৃষ্ঠতলের শক্তি তত বেড়ে যাবে, তাই তো। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে মুক্ততলে অণুর শক্তি তরলের অভ্যন্তরীণ ভেতরের অণুর শক্তির থেকে বেশি। মুক্ততলে যে অণুগুলি থাকে সেই অণুগুলির যে শক্তি অভ্যন্তরীণ অণুগুলির শক্তির থেকে বেশি হয়। আর মুক্ততলের সমস্ত যে অণুগুলি আছে তাদের যে মোট শক্তি সেই শক্তি হবে কিনা পৃষ্ঠশক্তি, সেই শক্তির পরিমাণ কি পৃষ্ঠশক্তির সমান। তাহলে মুক্ততলের ক্ষেত্রফল যদি তুমি বাড়াও তাহলে কী হবে, সেখানে বেশি সংখ্যক অণু অবস্থান করবে এবং কি পৃষ্ঠশক্তি বাড়বে। ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে দেখো, তাহলে পৃষ্ঠশক্তির কীভাবে পরিমাপ করব আমরা সেটা এবারে দেখব কীভাবে পরিমাপ করা হয়। তাহলে জানলাম যে মুক্ততলের যেসব অণুগুলি থাকে তাদের শক্তি বেশি কার থেকে, অভ্যন্তরীণ অণুগুলির থেকে। ওকে, এবারে ক্লিয়ার। এবার আমরা পৃষ্ঠশক্তির পরিমাপ করব। দেখো আমি একটা ফ্রেম নিয়েছি, একটা আয়তাকার ফ্রেম নিয়েছি। এই ফ্রেমের দেখো এই যে দণ্ডটা কি হয় না, এইভাবে মুভ করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে, এরকম একটা আমি ফ্রেম নিয়েছি। এই ফ্রেমটাকে কি করেছি, একটা সাবানের জলের মধ্যে ডুবিয়ে তুলে এনেছি, ফলে কী হচ্ছে, এখানে একটা কি সরের মধ্যে আস্তরণ পড়বে। আচ্ছা, এই সরটা কী হবে, একটা পাতলা তো জলীয় লেয়ার, তো তাহলে এই লেয়ারটা কি করবে না, তাদের মুক্ততলের ক্ষেত্রফল কমানোর জন্য কী হবে, এর উপরে একটা বল প্রয়োগ করবে। এই ফ্রেমের উপরে এটা মুভ করতে পারে, এই ফ্রেমের এই বাহুটা কি মুভ করতে পারে, তাহলে এর উপরে একটা বল প্রয়োগ করে কী হয়, তাদের কী হচ্ছে তাদের ক্ষেত্রফল সংকুচিত করতে চাইবে। বোঝা গেল। তাহলে এটাই তো তরলের টেন্ডেন্সি।
আচ্ছা, টেন্ডেন্সিটা কেন এরকম, এখানে তোমরা আরেকটা ভাবে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, কোনো সিস্টেম স্টেবল কী জন্য হবে, তার শক্তি যত কম হবে সে তত স্টেবল হবে, তত সে কী হবে, মানে সুস্থির অবস্থায় আসবে, অস্থির থেকে সুস্থির অবস্থায় আসবে। দেখো, এখানে যখন আমি বললাম যে পৃষ্ঠতল যত বেশি হবে তত কি শক্তি বেশি হয়, তাহলে এক তরল কী চাইবে, তার শক্তি কমিয়ে স্টেবল অবস্থায় আসতে, অর্থাৎ সে তাহলে কী চাইবে, মুক্ততলের ক্ষেত্রফল কমাতে। সিমিলারলি তাই জন্যই তাহলে কী হয়, তারা মুক্ততলের ক্ষেত্রফল কমাতে চায়। কেন কমাতে চায় বোঝা গেল তো। আচ্ছা, এবার দেখো, তাহলে মুক্ততলের ক্ষেত্রফল কমাতে গেলে তাহলে কী হবে না, অণুগুলি পরস্পরকে এরকম আকর্ষণ করে কী হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাবে, এখানে কমাবে। তাহলে এই ফ্রেমের উপরে একটা বল প্রয়োগ করবে, এই ফ্রেমটার উপরে একটা, এইখানে যে সাবানের স্তর আছে, যে স্তরটা আছে, আমরা তো এটাকে সাবান জলে ডুবিয়েছি, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, তো লেয়ারটা কী করবে, এই এই বাহুটাকে কী করবে, এরকমভাবে টানবে, টেনে কী হবে, তাহলে মুক্ততলের ক্ষেত্রফল কমাতে চাইবে। তাহলে ধরে নিলাম যে এই বাহুর উপরে এ পরিমাণ বল প্রয়োগ করলো, তাহলে এ পরিমাণ বল প্রয়োগ করলো, তাহলে আমি কি করব, এর উপরে এ পরিমাণ বল প্রয়োগ করছি, সিমিলার বল অপোজিট দিকে ক্রিয়া করেছি, যাতে না এ সংকুচিত না হতে পারে। তাহলে এ পরিমাণ বল, একেবারে এই বলের সমান বল প্রয়োগ করছি, যাতে কী হয়, এর আমি আস্তে আস্তে করে কী হয়, এর মুক্ততলের ক্ষেত্রফল বাড়াতে চাই। ঠিক আছে, আমি যদি এক্সেসিভ, এর থেকে যদি হিউজ পরিমাণ বল দিই, তাহলে ক্ষেত্রফল হিউজ, মানে ইনস্ট্যান্টলি বেড়ে যাবে। তা আমি সেটা চাই না, আমি চাই কি, এর ক্ষেত্রফল, এই মুক্ততলের যে ক্ষেত্রফল সেটা কি আস্তে আস্তে বাড়াতে চাই। ঠিক আছে, এখানে যে একটা স্তর আছে, সেই স্তরের ক্ষেত্রফল আমি কি আস্তে আস্তে বাড়াতে চাই। তাহলে কী হয়, এই বলের সমপরিমাণ বল দিয়েছি, খুব ধীরে ধীরে আমি এটাকে বাড়াবো, যাতে কি না এখানে কোনো উষ্ণতার পরিবর্তন না হয়। আমি এখানে খুব ধীরে ধীরে এটাকে এইভাবে বাড়াবো। এবারে দেখো, তাহলে কী হলো, এই দণ্ডের উপরে কী হচ্ছে, এখানে যে স্তরটা আছে, যে একটা জলীয় লেয়ার যে আছে, পাতলা স্তরের মতো অংশ আছে, সেটা কি করবে, এর উপরে একটা বল প্রয়োগ করছে, এই পরিমাণ বল। আচ্ছা, এইটার দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এল দৈর্ঘ্য, বোঝা গেল। তাহলে এল দৈর্ঘ্যের উপরে টোটাল কত বল প্রয়োগ হচ্ছে, এ পরিমাণ বল প্রয়োগ করছে। আর পৃষ্ঠটান আমরা সমান জানি কি, একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে একক দৈর্ঘ্যের, মানে এল দৈর্ঘ্যের উপরে কত বল প্রয়োগ করছে, এ পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে এল দৈর্ঘ্যের উপরে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে একক দৈর্ঘ্যের উপরে কত বল হবে, এফ বাই এল। তাহলে এটাকে আমি পৃষ্ঠটান বলতে পারি। তাহলে পৃষ্ঠটান সমান কি, এফ বাই এল। ওকে, এটা কিন্তু লম্ব বল। ওকে, তাহলে এফ বাই এল। আচ্ছা, এফ সমান তাহলে কী বলতে, টি ইন্টু এল। ওকে, তাহলে টি মানে কি, এখানে পৃষ্ঠটানকে আমি টি দিয়ে ধরেছি, তাহলে টি ইন্টু এল, বোঝা গেল। এটার থেকে এটা লিখলাম। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমি এই মুক্ততলের ক্ষেত্রফল বাড়াতে গেলে কি বাহ্যিকভাবে একটা কার্য করব, তাই তো, তাকে আমি এনার্জি দেবো, আর এই এনার্জিটা স্টোর হবে এর পৃষ্ঠে, তাই জন্য কি, এর পৃষ্ঠশক্তি আরও বাড়বে, বোঝা গেল। তাহলে পৃষ্ঠশক্তি বাড়বে, তাহলে কী জন্য বাড়বে, যে না আমি এর মুক্ততলের ক্ষেত্রফল বাড়াতে চাইছি, বাড়ালে কী হবে, পৃষ্ঠশক্তি বাড়ে। কেন বাড়ে না, আমি যে বাহ্যিক কার্য করছি, এই কার্যটা কি হবে, এই স্তরের মধ্যে স্মৃতিশক্তি হিসেবে স্টোর হবে, এই জন্য এর মুক্ততলের কিছু কী বলে, পৃষ্ঠশক্তি বেড়ে যায়, বোঝা গেল। তাহলে কী হচ্ছে, আমি ফ্রেমটাকে এরকম বাড়িয়েছি, এই ফ্রেমটাকে এরকম বল প্রয়োগ করে এরকম টেনে এখানে এই অবস্থান থেকে এই অবস্থায় নিয়ে গেছি, তাহলে কি ক্ষেত্রফল বেড়ে গেল। কী পরিমাণ বাড়লো, এই পরিমাণ ক্ষেত্রফল বেড়ে গেছে। ঠিক আছে, আগে তো এইটা ক্ষেত্রফল ছিল, এখন ক্ষেত্রফল এইটা পরিমাণ বেড়ে গেল, এখন টোটাল ক্ষেত্রফল এটা হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমি কার্য কত পরিমাণ করলাম, এই বাহুটাকে কত পরিমাণ সরিয়েছি, এক্স পরিমাণ সরিয়ে নিয়ে গেছি, এখান থেকে এখানে এক্স ডিস্টেন্স সরিয়েছি। তাহলে কী হবে, কার্য সমান কি, বল ইন্টু সরণ। তাহলে বল লিখেছি এফ ইন্টু সরণ এক্স। ঠিক আছে, বল এফ সমান কি লিখি, টি ইন্টু এল। তাহলে টি মানে পৃষ্ঠটান, তাহলে টি ইন্টু এল। ওকে, টি এল হয়ে গেছে, টি এল ইন্টু এক্স। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবারে দেখো, আমরা শুধু এফ পরিমাণ বল প্রয়োগ করে যে একদিকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়িয়েছি তা না, বোথ সাইডের। আচ্ছা, একটা যখন পাতলা লেয়ার থাকে, আমি তোমাদের দেখাচ্ছি, যদি একটা পাতলা এরকম লেয়ার থাকে, তাহলে এদিকেরও একটা মুক্ত পৃষ্ঠ আছে, আর এদিকেও একটা মুক্ত পৃষ্ঠ আছে। তার মানে আমি বোথ তলের উপরে আমি কি করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এরকম একটা ফ্রেম আছে তো, তাহলে এরকম একটা ফ্রেম ছিল, ফ্রেমের উপরে আমি একটা পাতলা লেয়ার, তাহলে পাতলা লেয়ার দুটো মুক্ত পৃষ্ঠ হবে, এই একটা পৃষ্ঠ হবে, এদিকে একটা পৃষ্ঠ হবে, তাহলে বোথ পৃষ্ঠটা ক্ষেত্রফল বেড়েছে। এর পরিমাণ বল প্রয়োগ করে আমি বোথ সাইডের যে পৃষ্ঠতল আছে তার ক্ষেত্রফল বাড়িয়েছি। ঠিক আছে, তাহলে আমি কত, এখানে যদি একটা সাইডে যদি এফ ইন্টু এক্স পরিমাণ কার্য করি, তাহলে এক সাইডে কি কাজ করলাম, এফ ইন্টু এক্স, এফ পরিমাণ বল প্রয়োগ করে এক্স পরিমাণ সরিয়ে নিয়ে গেছি বাহুটাকে, তাহলে এদিকে ক্ষেত্রফল বাড়িয়েছি। তাহলে এ সাইডেও ক্ষেত্রফল বাড়িয়েছি, এই সাইডে যেমন ক্ষেত্রফল বাড়িয়েছি, এই সাইডেরও ক্ষেত্রফল বাড়িয়েছি। তাহলে আমি মোট কত পরিমাণ কার্য করছি, টু ইন্টু এফ ইন্টু এক্স, হ্যাঁ কি না। এক সাইডে যদি এফ এক্স পরিমাণ কার্য হয়, তাহলে সে সাইডেও এফ এক্স পরিমাণ কার্য হয়েছে, এফ ইন্টু এক্স। তাহলে বোথ সাইডে টোটাল কত কার্য হয়েছে, এফ টু এফ এক্স। ওকে, তাহলে এখানেও টু বসবে, বোঝা গেল তো।
এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে শুধু এই একটা লেয়ার না, বোথ সাইডে লেয়ার আছে, এখানে যেমন লেয়ার আছে এর নিচের দিকেও লেয়ার আছে, তাহলে এই লেয়ারের উপরে যেমন এফ বল কাজ করছে নিচের লেয়ারের উপরে এফ বল কাজ করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স পরিমাণ যেমন সরিয়ে নিয়ে গেছি বাহুটাকে এখানে, তাহলে কার্য করে কত হয়েছে এফ ইন্টু এক্স, ঠিক আছে। আর টোটাল বল কত প্রয়োগ হয়েছে, নিচেও এফ, এখানে উপরেও এফ পরিমাণ, নিচের লেয়ারেও তো এফ পরিমাণ বল কাজ করছে, আর নিচের দিকেও এফ পরিমাণ বল কাজ করছে, ওকে। তাহলে 2f ইন্টু এক্স এত পরিমাণ টোটাল কার্য হবে, ওকে। তো স্টুডেন্ট আমরা এই অবধি বুঝতে পারলাম যে কার্য কেন 2fx লিখলাম, সেটা তো আমরা বুঝতে পারলাম, তাই তো। এবার দেখো 2fxকে আমরা কী জন্য 2tl কী জন্য লিখতে পারি সেটাও তোমরা জানো, যে এফ সমান কী জানি আমরা tl, টি মানে পৃষ্ঠটান ইন্টু এল মানে লেন্থ, এই যে লেন্থ, ঠিক আছে। তাহলে এফের জায়গায় কী লিখলাম tl, ঠিক আছে। 2 যেমন ছিল তেমন বসে গেছে, এক্স যেমন ছিল তেমন বসে গেছে। আচ্ছা 2tlxকে আমরা কীভাবে লিখতে পারি, 2lx এইভাবে লিখতে পারি, এটাকে সাজিয়ে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এবার দেখো 2lxকে আমরা বলতে পারি কি ক্ষেত্রফলের বৃদ্ধি, মোট ক্ষেত্রফলের বৃদ্ধি আমরা কি 2lx বলতে পারি। কীভাবে বলতে পারি সেটা আমি বোঝাচ্ছি, দেখো। আচ্ছা আমরা যে এখানে যে উপরে যে লেয়ারটা, উপরের যে লেয়ার, আমরা তো বলেছি যে এখানে দুখানা মুক্তপৃষ্ঠ আছে, উপর একটা আর নিচের। তাহলে উপরের টোটাল ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে দেখো, এল ইন্টু এক্স, ঠিক আছে। এল ইন্টু এক্স এই পরিমাণ তো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, আমরা এখানে বল প্রয়োগ করে ক্ষেত্রফল বাড়িয়েছি কতটা, এই পরিমাণ, ঠিক আছে। তাহলে এখানকার মান কত হবে, এল ইন্টু এক্স, এখানকার এই লেন্থটা কি এল আর এটা এক্স, তাহলে কী হবে এখানে উপরে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এল ইন্টু এক্স। আচ্ছা সিমিলারলি তাহলে নিচেও ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এল এক্স পরিমাণ, তাহলে টোটাল ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে 2lx। তাহলে এটাকে আমরা বলতে পারি 2lxকে বলতে পারি আমরা মোট ক্ষেত্রফলের বৃদ্ধি, ওই জন্য আমি ক্ষেত্রফলের বৃদ্ধিকে লিখেছি দেখো ডেল এ বলে, ঠিক আছে। ডেল এ মানে ক্ষেত্রফলের বৃদ্ধি, বোঝা গেল। আর টি যেমন টি লেখা আছে। আচ্ছা এবার দেখো আমরা যে কার্য করলাম সেই কার্যটা কী হবে, এই স্তরের মধ্যে কি স্থিতিশক্তি হিসাবে স্টোর হবে, আর সেটাই হবে কি পৃষ্ঠশক্তির বৃদ্ধি, তাই তো। তাহলে পৃষ্ঠশক্তির বৃদ্ধি সমান আমরা বলতে পারি, পৃষ্ঠশক্তির বৃদ্ধিকে আমরা কি ডেল ইউ দিয়ে প্রকাশ করেছি। তাহলে এখন অবধি যা আমি কার্যর ফলাফল এই অবধি এসছে, কার্য ইকুয়েশনটা আমি ডেভেলপ করে করে এই অবধি এনেছি, এসছে কি টি ইন্টু ডেল এ, ডেল এ মানে কি ক্ষেত্রফলের বৃদ্ধি। আচ্ছা এটা সমান তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠশক্তির বৃদ্ধির পরিমাণ, কারণ এটাই তো কার্য করেছি, এই পরিমাণ কার্য করেছি আমি স্তরের উপরে, ক্ষেত্রফল বাড়িয়েছি, ক্ষেত্রফল বাড়াতে আমি কত পরিমাণ কার্য করেছি টি ইন্টু ডেল এ, তাহলে এটাই হবে কি পৃষ্ঠশক্তির বৃদ্ধির পরিমাণ। তাহলে পৃষ্ঠশক্তি কত পরিমাণ বৃদ্ধি পাবে এক্ষেত্রে, আমি যেই কার্য করার জন্য পৃষ্ঠশক্তি কত পরিমাণ বৃদ্ধি পাবে, ডেল ইউ সমান টি ইন্টু ডেল এ, তাহলে এই পরিমাণ পৃষ্ঠশক্তি বৃদ্ধি পাবে। আর পৃষ্ঠশক্তির বৃদ্ধিকে আমরা কি দিয়েছি ডেল ইউ বলে প্রকাশ করেছি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে অ্যাকচুয়ালি ডেল ইউ মানে কি আমি বলে দিচ্ছি, ডেল ইউ সমান কি পৃষ্ঠশক্তির বৃদ্ধি, বোঝা গেল। তাহলে আমরা এইভাবে ইকুয়েশন ডেভেলপ করলাম, তাহলে এটা আমি ভালো করে লিখে নিই। তাহলে পৃষ্ঠশক্তি বৃদ্ধি ডেল ইউ ইজ ইকাল টু লিখতে পারি টি মানে কি পৃষ্ঠটান, এটাও টি মানে কি পৃষ্ঠটান, ওকে, ইন্টু ডেল এ বলতে কি ডেল এ সমান ক্ষেত্রফল বৃদ্ধি, ওকে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা পৃষ্ঠটানের আরেক রকমভাবে সংজ্ঞা বলতে পারি, আমরা বলতে পারি কি পৃষ্ঠটান সমান লেখা যায় ডেল ইউ বাই অর্থাৎ পৃষ্ঠশক্তির বৃদ্ধি বাই ডেল এ লেখা যায়। তাহলে বলতে পারি একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ পৃষ্ঠশক্তির বৃদ্ধি পায় তাকে বলা হয় কি পৃষ্ঠটান, এইভাবে বলতে পারি। এই ইকুয়েশন দেখে আমরা বলতে পারি টি সমান কী হবে ডেল ইউ বাই ডেল এ। তাহলে এখান থেকে আমরা পৃষ্ঠটানের আর একটা সংজ্ঞা বলতে পারি যে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্যে কোনো স্তরের একক পরিমাণ, তরল স্তরের কি একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্যে যে পরিমাণ আমাদের পৃষ্ঠশক্তি বৃদ্ধি পায় তাকেই কি বলতে পারি আমরা পৃষ্ঠটান বলতে পারি, তার মান যেটা সেটা পৃষ্ঠটানের সঙ্গে সমান হবে, ওকে। তাহলে এখান থেকে পৃষ্ঠটানের আরেক রকমভাবে ইউনিট বলা যায়। এর আগে আমি পৃষ্ঠটানের যে ভিডিওটা করেছি সেখানে দেখো পৃষ্ঠটানের একরকম ইউনিট বলেছি, এখানে আরেক রকমভাবে বলা যায়। দেখো আমরা এটা পৃষ্ঠশক্তি তো, তাহলে শক্তির ইউনিট কী হয়, এসআইতে জুল হয়, জুল, আর এরিয়া ক্ষেত্রফল, তো এটা ক্ষেত্রফলের বৃদ্ধি মানে এটা ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ইউনিট কী হয় মিটার স্কোয়ার,
এসআইতে, তাহলে জুল পার মিটার স্কোয়ার লিখতে পারি পৃষ্ঠটানের একক। আবার সিজিএসে কি লিখতে পারি, সিজিএসে তো শক্তির একক কী হবে, সিজিএসে আর্ক পাই বাই কি সেমি স্কোয়ার, তাই না? ক্ষেত্রফলের ইউনিট হবে সেমি স্কোয়ার, তাহলে আর্ক পার সেমি স্কোয়ার, বোঝা গেল? জুল পার মিটার স্কোয়ার আর আর্ক পার সেমি স্কোয়ার, তাহলে পৃষ্ঠটানের ইউনিট এখান থেকেও বলা যায়।